World News Organization is in Kolkata in conversation with Kolkata-based forensic expert about myths and rumors around autopsy reports. সাধারণ মানুষ জানতে চাইছেন যে পোস্টমর্টম প্রসেসটা অ্যাকচুয়ালি কি কি ইনফরমেশন ওটা থেকে পাওয়া যায়। পোস্টমর্টম যে প্রসেসটা, সেই প্রসেসটা সাধারণত তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি সাডেন হঠাৎ করে মৃত্যু হলো এরকম কোনো ঘটনায়, সাসপিশাস যদি কোনো সন্দেহজনক যদি কোনো মৃত্যু হয়, সাডেন, সাসপিশাস এবং আনন্যাচারাল, যেটা নর্মাল নয়, ন্যাচারাল ডেথ নয়, এই তিনটে কারণের জন্যই আমরা সাধারণত ভাবে পোস্টমর্টম করি। এবং পোস্টমর্টম করার উদ্দেশ্য হচ্ছে যে মৃত্যুর এক্সাক্ট কারণ কি সেটাকে খুঁজে বার করা এবং মৃত্যুটি কিভাবে হয়েছে, সাধারণত ভাবে যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে না সুইসাইড হয়েছে না কেউ কাউকে খুন করেছে, সেই জিনিসটাকে খুঁজে বার করা। এছাড়াও এই দুটো হচ্ছে মূল উদ্দেশ্য। এছাড়াও আরো অনেক উদ্দেশ্য সাধন হয় আর কি পোস্টমর্টমের মাধ্যমে, অর্থাৎ কখন সেটা সেই ব্যক্তি মারা গেছেন, কটার সময়, কোন জায়গায় সেই যে ডেড বডিটা কোন জায়গায় পড়েছিল, তার উপরে অন্যান্য আর ধরনের কোনো অসুবিধা বা কোনো ঘটনা ঘটেছে কিনা, এই সমস্ত জিনিসই কিন্তু অ্যাসোসিয়েটেড আরো অনেক কিছু জানা যেতে পারে পোস্টমর্টমের মাধ্যমে। স্যার, এই প্রক্রিয়ায় জেনারেলি কত সময় লাগে? এটা ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের মৃত্যু তার উপরে। যদি সাধারণত ভাবে দেখা যায় যে শরীরে যে ইনজুরি অর্থাৎ কিনা আঘাত খুব বেশি নয়, তাহলে পরে আধ ঘন্টার মধ্যে বা 30 মিনিটের মধ্যে পোস্টমর্টম প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে। আবার যদি দেখা যায় যে আঘাত অনেকগুলো, সেখানে আধ ঘন্টার থেকে 1 ঘন্টাও লাগতে পারে। আবার যদি দেখা যায় যে সেখানে কোনো ধরনের ইনজুরি আছে, যেগুলো যেরকম ধরুন গান শট ইনজুরি আছে, গুলি হয়েছে, বা অন্যান্য ধরনের কোনো ধরনের ধরা যাক বোমার আঘাতে মারা গেছে, তখন সেই যে গান শটের যে বুলেট সেগুলোকে খুঁজতে গেলে পরে কিন্তু 1 ঘন্টার বিয়ন্ডে 2-3 ঘন্টা পর্যন্ত পোস্টমর্টম কিন্তু সময় লাগতে পারে। সেটা ডিপেন্ড করে কি ধরনের আঘাত আছে বা কি ধরনের মৃত্যু হয়েছে তার উপরে। স্যার, এই ঘটনার ক্ষেত্রে যেহেতু রেপ ইজ দ্য মেইন কজ, এই ধরনের ক্ষেত্রে কত সময় লাগে? সাধারণত এটা রেপ তো আমরা আসলে পোস্টমর্টমের একটা অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং। আমি যেটা প্রথমেই বললাম যে কোনো একটা মৃত্যুর ক্ষেত্রে আসল কারণটা হচ্ছে মৃত্যুর কারণ খুঁজে বার করা, কজ অফ ডেথ। এছাড়া সেটা হচ্ছে যে মৃত্যুর ক্ষেত্রে কি কারণ হতো, মানে কিভাবে ঘটনাটি ঘটেছে, সুইসাইড হয়েছে, হোমিসাইড না অ্যাক্সিডেন্টাল হয়েছে, এই জিনিসটাকে খুঁজে বার করতে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে সাধারণত ভাবে 1 ঘন্টার কাছাকাছি সময় লাগাটাই উচিত সাধারণত ভাবে, যদি শরীরের ভেতরে আনুপাতিক হারে যে ধরনের ইনজুরি থাকার কথা সেই ইনজুরিগুলি থাকে। স্যার, আরজিকর কেস নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মানুষের মধ্যে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস আর মিথ রেডি হয়েছে। আপনি তো জানেন সোশ্যাল মিডিয়া অনেক কিছুই ঘোরাফেরা করছে। আপনি আমাদেরকে কি এটার বিষয়ে কিছু গাইড করতে পারেন? দেখুন, প্রথম সেটা হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্টটি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। এটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাওয়ার মতো কোনো ডকুমেন্ট নয়। তার কারণ হচ্ছে যে এই যে ডকুমেন্টটির বিবেচনা বা বিশ্লেষণ সাধারণত ভাবে কোর্টেই হয়ে থাকে। এই কাজটি এখন চলছে সারা সময় ধরে। আপনারা যেরকম দেখছেন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়েই আলোচনা করছে এবং আমাদেরকে সেই কোর্টের ভেতরেই এই ধরনের যে রিপোর্টগুলি, সেই রিপোর্টের যথার্থতা সেটাকে প্রুভ বা ডিসপ্রুভ করার প্রয়োজনীয়তা থাকে। সেই কারণে সাধারণত ভাবে এই ধরনের রিপোর্ট বাইরে আসাটা অনুচিত। কেননা এক্ষেত্রে বারবার করে যে বিষয়টা ওঠে সেটা হচ্ছে যে ডিসক্লোজার অফ আইডেন্টিটি। যার এটা ঘটনা, যার নামে এই পোস্টমর্টম রিপোর্ট, সেই রিপোর্টটি যদি তার আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যায়, বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে, তাহলে পরে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে সাধারণত ভাবে যে বিচার প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায়। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের রিপোর্টকে নিয়ে যদি কখনো কাটাছেড়া করতেই হয়, সেটা করাটা উচিত হচ্ছে কোর্ট অফ লয়, যেখানে কোর্টে আমাদের এই সওয়াল জবাব, এবং আমরা সবসময় সেই কাজটি করি। আমরা যত পোস্টমর্টম রিপোর্ট লিখি সেই রিপোর্টগুলো কিন্তু কোর্টে গিয়ে তার ভালো দিক খারাপ দিক
ডিফেন্স লয়ার যিনি থাকেন অন্য পক্ষের, তারা এই ধরনের আলোচনাগুলি করে খুঁজে বার করার চেষ্টা করেন যে রিপোর্টটি সঠিক না রিপোর্টে কোনো ভুলভ্রান্তি আছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে সময় উচিত সেটা হচ্ছে যে এই ধরনের আলোচনা থেকে বিরত থাকা উচিত, যেটা কোর্টের বিচারাধীন বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অজস্র বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে কি, যেহেতু আমি পোস্টমর্টম এই কাজটি করি, যে ঘটনাটা হয়েছে আরজি কর মেডিকেল কলেজে, স্বাভাবিকভাবে আমার কাছে কিন্তু অথেন্টিক পোস্টমর্টম রিপোর্টটি নেই। যে কোনো কোর্ট অফ লয়ে, মানে কোর্টে আমাদেরকে যখন সাক্ষী দিতে হয়, তখন কিন্তু আমাদের সামনে অরিজিনাল যে পোস্টমর্টম রিপোর্ট সেটিকে প্রডিউস করা হয়, এবং সেই রিপোর্টটি দেখেই কিন্তু আমরা আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলিকে রাখি। সুতরাং এটা অত্যন্ত ভুল হবে যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কোনো একটা ছবি দেখে সেটাকে অথেন্টিক ধরে নেওয়া এবং তার ব্যাপারে কিছু বক্তব্য রাখা। বেশ স্যার, এটা খুব মূল্যবান ফিডব্যাক দিলেন স্যার। কেন কি আমরা এতদিন ধরে এটা দেখছি সোশ্যাল মিডিয়াতে যে পোস্টমর্টম রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে আর ইটস অ্যাক্সেসিবল টু পাবলিক, যেটা কি আপনি আমাদের বোঝালেন খুব সুন্দরভাবে যে এটা পাবলিকের হাতে আসার উচিতই না। এরপরে স্যার আরেকটা প্রশ্ন করছি, ক্রাইম যদি কোনো হসপিটাল ক্যাম্পাসের মধ্যে হয়, তাহলে কি সেম হসপিটালের মধ্যে কি পোস্টমর্টম করা যায়? নিয়ম কি বলে স্যার? যে কোনো হাসপাতালে যখন কোনো একটি মৃত্যুর ঘটনা ঘটে বা কোনো ক্রাইমও যদি ঘটে, তাহলে পরে প্রথম যে কাজটি করতে হয়, এবং সেটা যদি মৃত্যু রিলেটেড হয়, তাহলে পরে যিনি মারা গেছেন তাকে আসলে কোনো একজন ডাক্তারকে দিয়ে ডেথ ডিক্লারেশন করাতে হয়। কেননা ডাক্তারবাবু ছাড়া তো অন্য কেউ এসে ডেথটাকে ডিক্লেয়ার করতে পারবেন না। সাধারণ মানুষের মনে হতে পারে যে তিনি মারা গেছেন, কিন্তু ডেথ ডিক্লারেশনের দায়িত্ব হচ্ছে ডাক্তারবাবু। যে ডাক্তারবাবু যে হাসপাতালে আছেন, সেই ডাক্তারবাবু গিয়ে বা ডেড বডি তার কাছে আসার পরে এই ডেথ ডিক্লারেশনটি হয়। নিয়ম হচ্ছে এই যে হাসপাতালটি যেখানে ডাক্তারবাবু এই ব্রড ডেথ কেসে বা ডেথ ডিক্লারেশন করলেন কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে, সেই হাসপাতালটি যে থানার অন্তর্গত, সেই থানা একটা কেস স্টার্ট করে। তাতে একটা ইউডি কেস, আনন্যাচারাল ডেথ কেস হিসেবে সাধারণত ভাবে সেটা তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে স্পেসিফিক কেস হিসেবে তৈরি হতে পারে, সেটা তাদের বিচার্য বিষয়, যেটা আমার এই ভেতরে ঢোকার কথা নয়। কিন্তু ঘটনাচক্রে যেটা, যে তারা একটি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে এই যে পুরো যে মৃত্যুটা হলো সেই মৃত্যুর ব্যাপারে। যে হাসপাতালে ঘটনাটি ঘটেছে এবং সেই হাসপাতাল যে থানার অন্তর্গত, তারাই এই ইনকোয়েস্ট রিপোর্টটি তৈরি করে। স্বাভাবিকভাবে সেই থানা, যে থানা কিনা ওই হাসপাতালের অন্তর্গত, তারা সেই হাসপাতালেই পোস্টমর্টমটি করায়, যেটা তার জুরিসডিকশনের আন্ডারে। এই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, যেহেতু আরজি কর মেডিকেল কলেজে এই ঘটনাটি ঘটেছে, স্বাভাবিকভাবে তার যে থানা, অর্থাৎ কিনা টালা থানা, তারা এই কেসটিতে ইনকোয়েস্ট করে, এবং টালা থানা যেহেতু আরজি করের অন্তর্গত, স্বাভাবিকভাবে পোস্টমর্টমটিও কিন্তু সেইখানেই হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে এই পোস্টমর্টমটি করার ক্ষেত্রে যারা এই পোস্টমর্টম করবেন, তারা সেই হাসপাতালের ডাক্তারবাবু হবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটাই সাধারণত ভাবে হয়ে থাকে। কেননা সেই হাসপাতালের, যেহেতু সেই হাসপাতালেই পোস্টমর্টম করা হচ্ছে, সেই হাসপাতালের ডাক্তারবাবুরাই করে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে এই যে পোস্টমর্টমটি হবে তার নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে, আবার যেরকম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে যদি কোনো আন্ডার ট্রায়াল প্রিজনারের এরকম ধরনের মৃত্যু ঘটে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটি বোর্ড ফরমেশন করা হয়। সেই বোর্ডটি অনেক ক্ষেত্রেই সেই হাসপাতালের বিভিন্ন ডাক্তারকে নিয়ে তৈরি করা যেতে পারে, আবার অন্য হাসপাতাল থেকেও একজন দুজনকে নিয়ে এসে এই বোর্ডটি তৈরি করা যেতে পারে। আবার যদি কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা গেছে যে কোর্ট একদম ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে অন্য হাসপাতাল থেকে 3 জন ডাক্তারবাবু আসবেন, তারা পোস্টমর্টমটা করবেন। হয়তো যেখানে পোস্টমর্টম হচ্ছে সেটা হাসপাতালটি এক হলেও পোস্টমর্টম করার ডাক্তারবাবুরা হয়তো অন্য জায়গা থেকে এসে করলেন। আবার কোনো কোনো ক্ষেত্রে পোস্টমর্টমে ডেড বডিকে সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে গিয়েও কিন্তু করা যেতে পারে। কিন্তু শেষ যে দুটো ঘটনার কথা বললাম, সেই দুটো সাধারণত কোর্ট অর্ডার ছাড়া এরকম ঘটনা ঘটে না। প্রায়
শতকরা 90 কি 95% ক্ষেত্রে বা তার থেকেও বেশি ক্ষেত্রেই সেই হাসপাতাল অর্থাৎ যেখানে এই পেশেন্টটি ব্রড ডেড হয়েছে সেখানকার ডাক্তারবাবুরাই পোস্টমর্টম করে থাকেন। স্যার আরেকটা প্রশ্ন রাখছি, অ্যাজ এ ফরেনসিক এক্সপার্ট আপনি একটু হাইলাইট করবেন যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ঘটনায় কি কি পাওয়া যেতে পারে? সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যে কোনো একটি ক্রাইমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কতগুলি তথ্য। আমরা পোস্টমর্টম করি ডেড বডির উপরে, সেই ডেড বডির উপরে যত ধরনের ইনজুরি আমরা খুঁজে পাই সেই ইনজুরিগুলোকে তখন মেলানো হয় যে ঘটনা প্রবাহ পুলিশরা আমাদেরকে বলছেন বা তারা বিভিন্ন লোকজনের কাছ থেকে বিচার বিবেচনা করে পেয়েছেন বা যে জায়গায় ঘটনাটি ঘটেছে যেটাকে আমরা ক্রাইম সিন বলি, সেখানে গিয়ে তারা যে ঘটনা প্রবাহ খুঁজে পেয়েছেন সেই ঘটনা প্রবাহের সঙ্গে আমাদের যে ফাইন্ডিং ডেড বডির ওপরে সেটা মিলছে কিনা। স্বাভাবিকভাবে এইটা একটা দুটো বিষয়ের একটা কি বলবো সংমিশ্রণে তার উত্তরটা খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়। যদি দেখা যায় আমাদের যা ফাইন্ডিং এবং তারা যেটা পেয়েছেন সেটা হুবহু মিলে যাচ্ছে, তাহলে পরে এই কেসটি অত্যন্ত সহজেই কিন্তু তার একটা জাস্টিস বা ভার্ডিক্ট পাওয়া যেতে পারে। কিন্তু যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে কিছু ফাঁক ফোকর থেকে যাচ্ছে, তখন আমরা এজ আ ফরেনসিক এক্সপার্ট তারা আমরা বলি যে এইখানের কিছু ফাঁক ফোকর এইগুলো আপনারা দয়া করে খোঁজার চেষ্টা করুন, তা না হলে পরে কিন্তু এই যে চেন অফ এভিডেন্স বা এই যে সার্কামস্ট্যান্স এবং আমাদের যে ফাইন্ডিং এই দুটোকে এক করা ঠিক মতো ভাবে যাবে না। সাধারণত ভাবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এই দুটো ক্ষেত্র অর্থাৎ কিনা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং আমাদের ফাইন্ডিং মিলে যাচ্ছে এবং সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু যে অপরাধী সে ধরা পড়ে যায়। স্যার আরেকটা প্রশ্ন করছি, শেষ প্রশ্ন। আমাদের এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভীষণভাবে এটা প্রচার হচ্ছে যে 3 জন ইনভলভ ছিলেন, 10 জন ইনভলভ ছিলেন, এত সিমেন্ট পাওয়া গেছে, এটা সেটা, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আর অনেক মিথ ঘোরাফেরা করছে। এখানে অ্যাজ অ্যান এক্সপার্ট আপনি কি আমাদের একটু বলতে পারেন যে কি ভিত্তিতে এটা আপনারা কারেক্ট ভাবে বলতে পারেন যে কত লোক এই রেপ ক্ষেত্রে ইনভলভড হতে পারে, সেটা একটু যদি হাইলাইট করেন ফর দ্য ভিউয়ার্স। সাধারণত ভাবে গ্যাং রেপ বলে যে টার্মটি প্রচলিত আছে তার মানে হচ্ছে একাধিক ব্যক্তি, মানে একের উপরে যদি কোনো ব্যক্তি কাউকে রেপ করে সেটাকেই আমরা গ্যাং রেপ হিসেবে ধরে থাকি। যে কোনো একটা মৃত্যুর ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যেখানে রেপ এবং মৃত্যু হয়েছে বা যদি মৃত্যু নাও হয়, যে কোনো একটা গ্যাং রেপের ক্ষেত্রে আমরা সাধারণত এইটা খোঁজার চেষ্টা করি যে এইখানে যে গল্পটি প্রচলিত হচ্ছে বা যে গল্পটি পুলিশ আমাদেরকে বলছে বা যে ঘটনাটা যে ভিকটিম তিনি ন্যারেট করছেন সেই ভিকটিমের ন্যারেশনের সঙ্গে আমাদের যে শরীরের খুঁজে পাওয়া যে ফাইন্ডিংগুলি সেই ফাইন্ডিংগুলি মিলছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ মিলে যাচ্ছে, তাহলে পরে খুব সহজেই আমরা এটা বলে দিতে পারি যে হ্যাঁ একাধিক লোকের সম্ভাবনা সেখানে আছে। প্রথম কথা এবং শেষ কথা যেটা আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে ছবিটি দেখানো হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের, সেই ছবিটি আদতে সেই রিপোর্টটি কিনা, যেহেতু সেই ব্যাপারে আমি 100% স্যাঙ্গুইন নই, সুতরাং স্বাভাবিকভাবে এই স্পেসিফিক কেস, যে স্পেসিফিক কেসের ক্ষেত্রে এটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে, সেই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা ধৃষ্টতা। তবে এটাও বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে যদি কোনো স্যাম্পল যিনি ভিকটিম তার শরীরে থাকে, অর্থাৎ যেরকম ভাবে সেমিনাল স্টেনের কথা উঠতে পারে, তার নখের নিচে খুঁজে পাওয়া ত্বক অর্থাৎ কিনা স্কিনের যদি কোনো কোষ থেকে থাকে, তাহলে পরে সেই ধরনের কোষ থেকে কিন্তু যে বা যারা অ্যাসাইলেন্ট তাদের ডিএনএ আইডেন্টিফাই করা যায়। যদি একাধিক লোকের এরকম ঘটনা সংস্পর্শে তিনি এসে থাকেন এবং তার স্যাম্পলগুলো যদি শরীরের ভেতরে তার থেকে থাকে, সেখান থেকে এক বা একাধিক ব্যক্তিকে কিন্তু খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে সেমিনাল স্টেন থেকে একাধিক লোককে, মানে সেমিনাল স্টেনের আমি ডিএনএ করলাম এবং সেখান থেকে যে উত্তরটা এলো সেক্ষেত্রে সবসময়ই এক বা একাধিক লোককেই আমরা খুঁজে পেতে পারি, সেরকম কিন্তু নয়।
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেমিনাল স্ট্রেন থেকে আমরা একজনের হয়তো ডিএনএ প্রোফাইল পেয়েছি, কিন্তু হতে পারে সেখানে একাধিক ব্যক্তি হয়তো ইনভলভ ছিল, সময় তার ইজাকুলেশনটি হয়নি। তা স্বাভাবিকভাবে যেহেতু তার সেমিনাল স্ট্রেন নেই, সে স্বাভাবিকভাবে সেই দ্বিতীয় ব্যক্তিটির সেমিনাল স্ট্রেন থেকে ডিএনএ পাওয়ার সম্ভাবনাটাও নীল। সুতরাং এটা কনক্লুসিভলি বলা যাবে না যে সেমিনাল স্ট্রেনের ডিএনএ করলেই একজনের সঙ্গে যদি মেলে বা একাধিক লোকের সঙ্গে যদি মেলে তাহলে ওই একজনই করেছে বা একাধিক লোক করেছে, আরো কেউ ইনভলভ নেই, সেটা কিন্তু কনক্লুসিভলি বলা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই ঘটনা প্রবাহ এগিয়ে নিয়ে যাই? এখানেই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের প্রশ্ন, এখানেই যারা পুলিশ প্রশাসন তারা সুন্দরভাবে ইনভেস্টিগেশন করলে পরে তাহলে পরে কিন্তু এই ঘটনাটা একাধিক না তারও বেশি লোক না আদতে একজনই ছিলেন, সেই ব্যাপারটা কিন্তু সহজেই ডিফারেন্সিয়েট করা যায়। আমরা যা ফাইন্ডিং পাবো তার সঙ্গে সায়েন্টিফিক এভিডেন্স গুলিকে কোরোবোরেট করতে হবে এবং সেখান থেকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে মোস্ট রেশনাল উত্তর বা রেশনাল পসিবিলিটি কি হতে পারে। সমস্ত ক্ষেত্রে যেখানে একদম ক্লিয়ার কাট এভিডেন্স একদম 100% থাকে না, সেখানে কিন্তু আমরা এই রেশনালিটির উপরে নির্ভর করেই কোনো একজন ব্যক্তিকে বা একাধিক ব্যক্তিকে আমরা ধরতে পারি। স্যার, এই প্রশ্নের মধ্যেই একটা প্রশ্ন আছে যে ডিএনএ যেটা আমরা কথা বলছি এর রিপোর্ট আসতে স্যার কতদিন সময় লাগতে পারে? পোস্টমর্টমের রিপোর্ট সাধারণত ভাবে 72 ঘন্টার মধ্যে সাবমিট করার কথা, এবং যে ঘটনাটার কথা আপনারা বলছেন আমি যতটুকু জানি সেটা হচ্ছে তার মধ্যেই সেটা সাবমিট হয়েছিল, কেননা পরবর্তীকালে সেই পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতেই যারা ল এনফোর্সিং এজেন্সি, পুলিশ বা পুলিশ প্রশাসন, তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। স্যার, লাস্ট প্রশ্ন থাকবে, অ্যাজ আপনি এক্সপার্ট আছেন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে এত ভুল ভ্রান্তি ছড়াচ্ছে, এই রিউমারকে কন্ট্রোল করার জন্য আপনার কাছ থেকে দুটো শব্দ জানতে চাইবো যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং আর মিথস আর বেশি না ছড়ায়, একটু যদি গাইড করেন। দেখুন, রিউমার আটকানো সম্ভব নয়, এটা হচ্ছে সোজা কথা। কেননা যে কোনো একটা ঘটনা, যে ঘটনাটা মানুষের মন এবং যে কোনো সমাজকে নাড়া দেয়, এটা স্বাভাবিকভাবেই মানুষের একটা স্বভাবত প্রবৃত্তি সেই ব্যাপারে আরো কিছু খুঁজে বার করা, এবং সেইটা করতে গেলে পরে কিছু ভুলভ্রান্তি হতেই পারে। কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে যারা এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা আছে তাদের সঙ্গে আলোচনা করে বা তাদের সঙ্গে কথা বলেই কিন্তু মানুষের আলোচনা করা উচিত। কিছু জিনিস মনে হতেই পারে, সেটাকে আমি একটা রংকে কালো আমি বলতেই পারি, কিন্তু সেটার ভেতরে যে আরো একটা দুটো রং মিশে সেটাকে কালো করে দিয়েছে কিনা সেইটাকে খুঁজে বার করার জন্য কিছু বিষয়, যে বিষয়গুলো যারা জ্ঞানী তাদের সঙ্গে আলোচনা করে এইটা করলে পরে অনেক সুবিধা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে কোনো একটি ঘটনা যেটা এত আলোড়িত হয়েছে সেখানে কিন্তু সামান্য কিছু ভুলচুক, সেটা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে হোক বা সাধারণ মানুষের তরফ থেকে হোক বা যারা ডাক্তার তাদের তরফ থেকে হোক, সেটা কিন্তু এই কেসটাকে গভীরভাবে এফেক্ট ফেলতে পারে। তার মানে আমাদেরকে আরো বেশি মানে বলতে গেলে পরে আমাদেরকে আরো বেশি সত্যি কথা কি শব্দ আমি ব্যবহার করব এই জায়গাটাতে আমার একটুখানি হয়তো ভুল হচ্ছে বা আমি ঠিক খেয়াল করতে পারছি না বা আমি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা আনতে পারছি না, তবে আমাদেরকে আরো সংবেদনশীল হওয়া উচিত এই সমস্ত ক্ষেত্রে। বিশেষ করে যে জায়গাগুলোতে একটা এক্সপার্ট ওপিনিয়ন বা এক্সপার্টদের সঙ্গে কথা বলে নিজেদের যে ধারণা সেই ধারণাটাকে চেঞ্জ বা সেই ধারণাটাকে ঠিক প্রমাণ করার জায়গা থাকে, সেক্ষেত্রে সমালোচনা বা আলোচনা করার আগে যেন সেই ব্যাপারগুলো বা সেই বিষয়ে সামান্য জ্ঞান নিয়ে আলোচনা করাটাই ভালো। স্যার, আপনি এত সময় দিলেন আর আমাদের ভিউয়ার্সদেরকে এত ভালো করে ঘটনাগুলো সব বোঝালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ল্ড নিউজ অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ।